আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামার আজকের আমাদের টপিক হচ্ছে সিজ দ্য ডে। লিখেছেন সোল বেলো। রাইট ডাউন অ্যাবাউট দ্য অথর। অথর সম্পর্কে কিছু লিখতে হলে, সোল বেলো ইজ আ 20th সেঞ্চুরি নোভেলিস্ট অফ জুইশ প্যারেন্টস। সোল বেলো হচ্ছে 20th সেঞ্চুরির একজন নোভেলিস্ট যার পিতামাতা হচ্ছে জুইশ ইহুদি। হি ওয়াজ বোর্ন ইন কানাডা টু রাশিয়ান প্যারেন্টস। তিনি কানাডায় জন্মগ্রহণ করেছিলেন, পিতামাতা ছিল রাশিয়ান, অ্যান্ড লেটার সেটেল ইন আমেরিকা, এবং পরবর্তীতে গিয়ে আমেরিকায় সেটেল হন। হি রিপ্রেজেন্টেড দ্য নিউ জেনারেশন ইন এ ডিফারেন্ট সেন্স। তিনি যে নিউ জেনারেশন 20th সেঞ্চুরিতে তাদেরকে উপস্থাপন করেছেন। হিজ রাইটিং প্রেজেন্টস দ্য প্রবলেমস অফ আমেরিকান সোসাইটি। তার লেখাগুলোতে আমেরিকান সোসাইটির যে সমস্যাগুলো ছিল সেগুলোকেই তিনি উল্লেখ করেছেন। হি ওয়াজ অলওয়েজ ashamed অফ হিজ জুইশ আইডেন্টিটি। তার যে যে ইহুদি পরিচয়, এটা নিয়ে সব সময় তিনি লজ্জাবোধ করতেন। হোয়াট টাইপ অফ রাইটিং ইজ সিজ দ্য ডে? সিজ দ্য ডে কি ধরনের রাইটিং? ইট ইজ আ নোভেল অ্যাবাউট কসমোপলিটান আমেরিকান সোসাইটি। এটি একটি নোভেল যেটা আমেরিকান যে বহুজাতিক সোসাইটি ছিল, কসমোপলিটান বা অসাম্প্রদায়িক, সেটা সম্পর্কে লেখা হয়েছে। হোয়ার মানি ইজ কনসিডার্ড গড, যে সোসাইটিতে মানি, টাকা পয়সাকেই তাদের গড বলে বিবেচনা করা হতো। দ্য মেগা সিটি অফ নিউ ইয়র্ক ইজ প্রেজেন্টেড ইন ডিটেইলস। আর এই গল্পটিতে যে মেগা সিটি নিউ ইয়র্ক, এইটাকে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। হোয়াট আর দ্য সাবজেক্ট ম্যাটার্স অফ দিস নোভেল? এই নোভেলের যে বিষয়বস্তু সেগুলো কি? দেয়ার আর সেভারাল সাবজেক্ট ম্যাটার্স ইন দিস নোভেল অ্যান্ড দেয়ার। এই নোভেলটির অনেকগুলো সাবজেক্ট ম্যাটার্স আছে। সেগুলো হলো ফাদার সান রিলেশনশিপ, পিতা পুত্রের মধ্যে যে সম্পর্ক, আমেরিকান ড্রিম এবং আমেরিকান যে স্বপ্ন আমেরিকান নাগরিকদের, রোল অফ মানি, ওই সময় ওই সোসাইটিতে মানির কি রোল ছিল, ভূমিকা ছিল, সেলফ সেন্টার্ড সোসাইটি, আত্মনির্ভরশীল বা আত্মকেন্দ্রিক যে সোসাইটি, ব্রেকডাউন অফ ফ্যামিলি টাইস অর নট, ফ্যামিলির পারিবারিক যে সম্পর্ক বন্ধন ছিল সেটা ভেঙে যাওয়া বা বন্ধনের বিচ্ছেদ হওয়া। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল? এই যে টাইটেল সিজ দ্য ডে, এটার সিগনিফিকেন্স কি? সিজ মিনস গ্রিপ সামথিং টাইটলি। সিজ অর্থ হচ্ছে কোনো জিনিসকে শক্তভাবে ধরা বা কবজা করে নেওয়া। অ্যান্ড ডে মিনস দ্য ইভেন্টস অফ লাইফ। আর ডে অর্থ হলো জীবনের বা ইভেন্টস, মুহূর্তগুলো। সো দ্য টাইটেল সিগনিফাইজ হাউ টু মেক লাইফ সাকসেসফুল। অতএব এই যে টাইটেল সিজ দ্য ডে, এটা কিভাবে জীবনকে সাকসেসফুল করে গড়ে তোলা যায় এইটাই সিগনিফাই করে। দ্য ইন্টায়ার অ্যাকশন অফ দ্য নোভেল ইজ কভার্ড ইন আ সিঙ্গেল ডে। এই নোভেলের পুরো অ্যাকশন একটি সিঙ্গেল ডে এর মাধ্যমে বা একটি সিঙ্গেল দিনের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়েছে। বাট দ্য প্রোটাগনিস্ট হোল লাইফ ইজ প্রেজেন্টেড। কিন্তু এই নোভেলটির বর্ণনা বা গল্প একটি দিনের মধ্যে দিয়ে কভার হওয়ার পরেও লেখকের পুরো জীবনের গল্প এখানে উপস্থাপন করা হয়েছে। দ্য হিরো ওয়াজ ফেইলিওর ইন হিজ লাইফ। যে হিরো, সে তার জীবনে একজন ব্যর্থ পুরুষ। বাট হি ওয়ান্টেড টু মেক হিজ লাইফ সাকসেসফুল। কিন্তু তার জীবনকে সে যে কোনো উপায়ে সাকসেসফুল করতে চাইতো। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য ডে। আর এই সফলতার মাধ্যম দিয়ে সে তার এই দিনটিকে ধরতে চাইতো, যেটা প্রতীকী অর্থে, কিন্তু সে দিনটিকে তার মতো করে সে পেতে চাইতো। ক্যারেক্টার্স গুলো হচ্ছে টমি উইলহেম। হি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল। সে হচ্ছে এই নোভেলের প্রোটাগনিস্ট, হিরো। আ ইয়ং ম্যান ওভার 40, একজন যুবক যার বয়স 40+। হি ইজ এ ফেইলিউর পারসন ইন দিস নোভেল বিকজ অফ হিজ এক্সেসিভ ইমোশন অ্যান্ড চাইল্ডিশ বিহেভিয়ার। এই নোভেলটিতে সে একজন ব্যর্থ ব্যক্তি, পুরুষ। এর প্রধান কারণ হচ্ছে তার যে অতিরিক্ত ইমোশন যে কোনো কিছু নিয়ে, বিশেষ করে পরিবার নিয়ে, এবং তার এই চাইল্ড লাইক বিহেভিয়ার, শিশুদের মতো আচরণের কারণে সে কখনোই সফল হতে পারেনি। ডিসঅবিডিয়েন্স টু হিজ ফাদার ব্রট ডিজাস্টার টু হিজ লাইফ।
আর পিতার আদেশের অমান্য করেই সে তার জীবনের এই ডিজাস্টার নিয়ে এসেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেলের শেষে গিয়ে দেখা যায় হি রিকগনাইজেস হিজ মিস্টেক্স। তার জীবনের যে ভুলগুলো করেছে সেগুলো সে বুঝতে পারে বা নির্ণয় করতে পারে যে আমার এই জীবনের ভুলগুলোর কারণে আমি আজ ব্যর্থ। ক্যাপিটালাইজ সোসাইটি ইনফ্লুয়েন্স হিম টু বিকাম আ ফেইলিউর পারসন। আর এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এইটাই তাকে ব্যর্থ ব্যক্তি হিসেবে পরিণত করতে ইনফ্লুয়েন্স করেছে। এই যে ব্যক্তি টমি উইলহেম, সে পড়াশোনা শেষ না করেই একজনের কথা শুনে সে হিরো ফিল্মে ক্যারিয়ার গড়ার জন্য সে চলে যায়, স্টাডি কমপ্লিট না করে। তারপরে ওখানে গিয়ে আবার ব্যর্থ হয়ে ফিরে আসে। এরপরে আবার এসে ছোটখাটো চাকরি করে, মার্কেটিং সেলস টাইপ। এটা দিয়েও তার হচ্ছে পারিবারিক যে খরচ জীবনযাপনে সেইটা সে আয় করতে পারে না, এটাও ছেড়ে দেয়। এরপরে সে টামকিন নামক একজন ব্যক্তির কথা শুনে তার সকল পুঁজি শেয়ার বাজারে লাগিয়ে দেয়, সেটাও শেয়ার বাজার ধসের কারণে সেখানেও সে ব্যর্থ হয়। এইভাবে সে জীবনের যতগুলো স্টেপ নেয় সবগুলোতেই সে ব্যর্থ হয়। আর এর কারণে ওনার পিতা এই টমি উইলহেমকে দেখতে পারে না বা ফিনান্সিয়ালি সাপোর্টও করে না। তার পিতা একজন ধনী মানুষ, তা সত্ত্বেও তার পিতা চাইতো টমি যেন তার নিজের পরিশ্রমে নিজের বুদ্ধিতে নিজের পায়ে দাঁড়াতে পারে, এজন্য তার পিতা তাকে কোনোভাবে ফিনান্সিয়ালি সাপোর্টও করে নাই। আর এইভাবে সে যখন বারবার ব্যর্থ হচ্ছিল, এক পর্যায়ে সে হতাশায় ভেঙে পড়তো। ডক্টর অ্যাডলার, হি ইজ দ্য ফাদার অফ টমি, সে হচ্ছে টমির পিতা। হি ওয়াজ এ রিটায়ার্ড ফিজিশিয়ান and now lived in the Gloriana Hotel alone. ডক্টর অ্যাডলার, তিনি ছিলেন একজন রিটায়ার্ড ফিজিশিয়ান, আর এখন তিনি রিটায়ার্ড হয়ে এই হোটেল গ্লোরিয়ানাতে অবস্থান করেন। After the death of his wife, family ties broke up and he started to live in the hotel. আর ডক্টর অ্যাডলার এবং টমির মায়ের মৃত্যুর পরে ফ্যামিলি বন্ধনটা ভেঙে যায় এবং তারপরে থেকে তিনি এই হোটেলে বসবাস করা শুরু করেন। He is a very practical man and believes in the philosophy that one must enjoy his own earning. তিনি খুবই প্র্যাকটিক্যাল একজন ব্যক্তি, বাস্তববাদী একজন লোক, যিনি এটা বিশ্বাস করেন কিংবা তার ফিলোসফি মতে যে প্রতিটি মানুষ তার নিজের আয়ের মাধ্যমে বেঁচে থাকবে বা জীবন কাটাবে এবং আনন্দ বিনোদন করবে। As a father, he is not sympathetic to his son, and it is the difference between Tommy and Adler as a father. আর একজন পিতা হিসেবে ডক্টর অ্যাডলার তার সন্তানের প্রতি কখনোই তিনি সিম্প্যাথেটিক নয়। আর এটাই মূলত টমি এবং তার পিতা অ্যাডলারের মধ্যে পার্থক্য। অর্থাৎ টমি তার ফ্যামিলির কথা ভেবে ভেবে সে সবসময় হতাশায় ভোগে এবং তার ওয়াইফ অলরেডি তার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার থেকে ডিভোর্স নেয় নাই। কিন্তু তার যে একটা ভাতা, লেখাপড়ার খরচ এবং সন্তানদের খরচ, এটা সে তার স্বামীর কাছ থেকে নেয়, টমি ওয়াইফ টমি থেকে নেয়। এবং টমি তার সন্তানদের লেখাপড়ার জন্য বা জীবনযাপনের খরচ চালানোর জন্য এটা নিয়ে সবসময় সে চিন্তিত থাকে। কিন্তু এই টমির পিতা ডক্টর অ্যাডলার, তিনি একজন ধনী ব্যক্তি হয়েও তার সন্তানের খোঁজ তিনি নেন না এবং তার সন্তানকে কোন রকম ফিনান্সিয়ালি সাপোর্ট করেন না। এটাই মূলত বাপ আর ছেলের মধ্যে পার্থক্য। এমন কোশ্চিন অনেকবার এসেছে, সামনেও আসতে পারে। ডক্টর ট্যামকিন, ট্যামকিন ইজ এ রিটায়ার্ড সাইকিয়াট্রিস্ট। ট্যামকিন হচ্ছে একজন রিটায়ার্ড সাইকিয়াট্রিস্ট। হি হ্যাজ হিপনোটাইজিং পাওয়ার অন টমি। ডক্টর ট্যামকিন, তার একটা হিপনোটাইজিং ক্ষমতা ছিল, সে মানুষকে হিপনোটাইজ করতে পারতো। আর এইটা সে টমির উপরে প্রয়োগ করেছে। For the deceptive love of Tamkin to Tammy, he turned away from his biological father. এই টামকিন মিস্টার টমির সাথে এতটাই মিল দেয় এবং তাকে এমন ভাবে পটায় ফেলে, ইনফ্লুয়েন্স করে, এক পর্যায়ে দেখা যায় যে টমি তার নিজের পিতা অ্যাডলারকে ছেড়ে এই টামকিনকে খুবই শ্রদ্ধা করে এবং পিতার স্থানে বসায় ফেলে। এটা এখানে বলছে হি টার্ন অ্যাওয়ে ফ্রম হিজ বায়োলজিক্যাল ফাদার, মানে এতটাই তাকে ইনফ্লুয়েন্স করে যে সে নিজের পিতাকে ছেড়ে, বায়োলজিক্যাল পিতাকে ছেড়ে টামকিনের দিকে সে পুরোপুরি ঝুঁকে যায়। হি ইজ এ ফ্রড লাইক দ্য মডার্ন পিপল। আর এই টামকিন হচ্ছে এই মডার্ন পিপল যারা, তাদের মতো খুবই ফ্রড। মার্গারেট, শি ইজ দ্য ওয়াইফ অফ টমি, সে হচ্ছে টমির ওয়াইফ।
and due to a misunderstanding she left Tommy and started to live with her son. এই তাদের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, টমি গিয়ে অন্য একটি মেয়ের সাথে রিলেশনে জড়ায়, এমনটা আর কি। মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে তার ওয়াইফ তার থেকে আলাদা হয়ে যায় আর তার সাথে সন্তানদেরকে নিয়ে এসে বসবাস শুরু করে। হি ইজ ভেরি অ্যাম্বিশাস অ্যাজ শি এক্সট্রক্টেড মানি ফ্রম টমি ফর দ্য পারপাস অফ হার হায়ার এডুকেশন। আর এই মার্গারেট খুবই উচ্চ আকাঙ্ক্ষী, আর এই উচ্চ আকাঙ্ক্ষা থেকেই সে টমির কাছ থেকে বারবার টাকা নেয়, আর যেটার উদ্দেশ্য হিসেবে সে দেখায় যে সে হায়ার স্টাডি করবে। শি রিসিভ অ্যান অ্যালাওয়ান্স ফ্রম টমি ফর দেয়ার সন অ্যান্ড হার হায়ার এডুকেশন। সে টমির কাছ থেকে এই ভাতা বাবদ অনেক টাকা নেয়, আর যেটার কারণ হিসেবে দেখায় যে তার হায়ার এডুকেশন এবং তার সন্তানদের লেখাপড়ার খরচ। শি ডিড নট গিভ ডিভোর্স টু হিম। সে কোনোভাবেই তার স্বামীকে ডিভোর্স দেয় না, কারণ ডিভোর্স দিলে কি হয়তো একটা মোটা অঙ্কের টাকা পাবে, কিন্তু মাসিক যে ভাতা ওইটা তো আর নিতে পারবে না। এই জন্য মহিলাটা খুব চালাকি করে, তাকে ছাড়বেও না এবং তার থেকে টাকার দাবি বা পাওনা টাকা প্রতি মাসে এই অ্যালাওয়ান্স হিসেবে নিতেই থাকবে। মানে এও এর ক্যারেক্টারে খুবই ধূর্ত, ফ্রড টাইপ। আমরা সিজ দ্য ডে এর সামারি পড়বো এবং এখানে একটি ব্রড কোশ্চেন এর অ্যান্সার সাথে সাথে দেওয়া থাকবে যে হাউ হ্যাজ সল বেলো ডিপিক্টেড আমেরিকান লাইফ অ্যান্ড সোসাইটি। এই আমেরিকান লাইফ এবং সোসাইটিকে কিভাবে ডিপিক্টেড করেছেন, উপস্থাপন করেছেন বা চিত্রিত করেছেন। সল বেলো ডিপিক্টেড কন্টেম্পোরারি ক্যাপিটালিস্টিক আমেরিকান সোসাইটি ইন দ্য নোভেল সিজ দ্য ডে। সল বেলো আমেরিকান যে ক্যাপিটালিস্টিক পুঁজিবাদী সমাজ এবং সোসাইটিকে উপস্থাপন করেছেন এই নোভেলটিতে। ম্যাটেরিয়ালিজম ডমিনেটস মডার্ন আমেরিকান লাইফ। এই যে বস্তুবাদী যে সমাজ ব্যবস্থা বা পুঁজি অর্থনৈতিক ব্যবস্থা, এইটাই আমেরিকান লাইফকে ডমিনেট করেছে, মডার্ন লাইফকে। পারসুইট অফ মানি দ্য অনলি মোটো অফ আমেরিকান পিপল। টাকা পয়সা রোজগার করা এবং নিজের অর্থনৈতিক যে কন্ডিশন সেইটা উন্নত করাই হচ্ছে একমাত্র আমেরিকান পিপলদের মেইন মোটো ছিল, উদ্দেশ্য ছিল। মানি হ্যাজ বিকাম এ সাবস্টিটিউট ফর রিলিজিয়ন অ্যান্ড গড। আর ওই সময় মানুষের মধ্যে এই টাকা পয়সার যে চাহিদা এবং এইটা নিয়ে যে মানুষের চিন্তা ভাবনা, সেটা রিলিজিয়ন এবং গডের চাইতে বেশি হয়ে গিয়েছিল। The themes of isolation or separation, selfishness, and exploitation are the important concern of Saul Bellow. এই যে আইসোলেশন, বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেপারেশন, সেলফিশনেস এবং এক্সপ্লয়টেশন, শোষণ, এগুলোই মূলত সল বেলো রাইটিং এ মূল থিম বা মূল বিবেচ্য বিষয়। The relationship between father and son is presented through the character of Dr. Adler and Tommy Wilhelm. টমি উইলহেম এবং অ্যাডলারের মাধ্যমে এই যে ফাদার এবং সানের মধ্যে যে রিলেশনশিপ, সেইটা উপস্থাপন করা হয়েছে। টমি ইজ দ্য প্রোটাগনিস্ট অর হিরো অফ দ্য নোভেল। টমি হচ্ছে গল্পের হিরো। সোসাইটি ইজ আনফেভারেবল টু সলভেলোস হিরো। আর যে সমাজ ব্যবস্থা ছিল সেইটা সলভেলোর যে হিরো ছিল টমি, এর প্রতি আনফেভারেবল ছিল। টমি বিলিভস ইন ক্যাপিটালিজম অ্যাজ হি লিভস ইন দ্যাট সোসাইটি। টমি পুঁজিবাদের বিশ্বাসী ছিল, যেহেতু সেও ওই সমাজেই বসবাস করত। বাট হি ল্যাকস দ্য কোয়ালিটি টু সাকসিড ইন ইট। কিন্তু পুঁজিবাদী সমাজে টিকে থাকতে যে কোয়ালিটি গুলোর প্রয়োজন ছিল সেগুলো তার মধ্যে ছিল না, আর এই কারণেই সে সফল হতে পারেনি। ডক্টর অ্যাডলার ইজ দ্য টিপিক্যাল আমেরিকান ফাদার হু জাজেস এভরিথিং ইন টার্মস অফ মানি। ডক্টর অ্যাডলার হচ্ছে আমেরিকান টিপিক্যাল ফাদার, যিনি সবকিছুকেই টাকা দিয়ে, মানি দিয়ে বিচার করত। ইভেন দ্য হিউম্যান রিলেশনশিপ, এমনকি মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, এটাকেও সে টাকার মাধ্যমেই বিচার করত বা জাজ করত। অ্যাজ এ রিটায়ার্ড ফিজিশিয়ান হি লিভড ইন দ্য গ্লোরিয়ানা হোটেল লাইক আদার রিটায়ার্ড পিপল। একজন রিটায়ার্ড ফিজিশিয়ান হিসেবে তিনি অন্যান্য রিটায়ার্ড পিপল যারা গ্লোরিয়ানাতে বসবাস করত, তিনিও তাই করতেন। He did not take care of his son as he failed in the competitive world. তিনি পিতা হিসেবে তার সন্তানের কখনোই টেক কেয়ার করেনি, যখন তিনি এটা জানতেন যে তার সন্তান এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, প্রতিযোগিতামূলক পুঁজিবাদী সমাজে বারবার ব্যর্থ হচ্ছে। টমি অলওয়েজ হ্যাঙ্কার্স আফটার ফাদারলি লাভ অ্যান্ড সিম্প্যাথি।
টমি সবসময় পিতার যে স্নেহ এবং লাভ, এইটার প্রতি সে খুবই আকর্ষণ বোধ করত, যে সে চাইতো যেন তার পিতা এসে তাকে স্নেহ করে এবং তাকে সব রকম সাপোর্ট করে। বাট ডক্টর অ্যাডলার ক্লোজেস দ্যাট ইমোশন। কিন্তু পিতা হিসেবে ডক্টর অ্যাডলার এই দরজা বন্ধ করে দিয়েছিল। ফর দ্য এমপ্যাথি অব দ্য ফাদার, পিতার স্নেহ পাওয়ার জন্য এবং সাপোর্ট পাওয়ার জন্য, দ্য সান ডাইভার্টেড টু ডক্টর টামকিন অ্যান্ড টুক হিম অ্যাজ দ্য সাবস্টিটিউট ফাদার। যখন টমি দেখলো তার পিতা তাকে কোনোভাবেই সাপোর্ট করছে না অথবা স্নেহ করছে না, পিতা হিসেবে যে দায়িত্ব সেগুলো পালন করছে না, এ কারণেই সাবস্টিটিউট ফাদার হিসেবে টমি ট্যামকিনের দিকে ধাবিত হয়। ডক্টর টামকিন ইজ এ ফ্রড সাইকিয়াট্রিস্ট। ডক্টর টামকিন হচ্ছেন একজন ফ্রড সাইকিয়াট্রিস্ট। ইউজ টু হিপনোটাইজ টমি বাই কম্পোজিং পোয়েট্রি অ্যাবাউট হিম। ডক্টর টামকিন এই যে টমি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে তাকে হিপনোটাইজ করত। টু গেট মাচ প্রফিট অ্যান্ড ফিনান্সিয়াল সলভেন্সি, টমি ইনভেস্টেড হিজ মানি ইন দ্য শেয়ার মার্কেট উইথ দ্য অ্যাডভাইস অফ টামকিন। আর প্রচুর পরিমাণ লাভ করতে এবং ফিনান্সিয়ালি সলভেন্সি পাওয়ার জন্য টামকিনের পরামর্শ শুনে টমি তার সকল টাকা অর্থ শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। আনফর্চুনেটলি দ্য রাইজিং হর্স অফ দ্য শেয়ার মার্কেট ফেল ডাউন। আর দুর্ভাগ্যক্রমে শেয়ার মার্কেটের যেই হচ্ছে উত্থান, সেটা হঠাৎ করে কি হয়ে যায়, পতন হয়ে যায়। অ্যান্ড হি বিকাম ব্যাংক্রাফট। আর এর কারণে টমি ব্যাংক্রাফট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। টমি ওয়েন্ট টু অ্যান আননোন ভিলেজ টু সার্চ ফর টামকিন। আর এরপরে টমি এই টামকিনকে খোঁজার জন্য একটি অচেনা গ্রামে চলে যায়। হি পাস্ট ইনটু টিয়ার্স আফটার ওপেনিং দ্য কফিন। সেখানে গিয়ে দেখে যে মৃত লাশকে কফিনে ভরে লোকেরা কান্নাকাটি করছে, বা অনেকেই তাকে দাফন করার জন্য বয়ে নিয়ে যাবে এমন প্রস্তুতি নিচ্ছে। তো সেখানে গিয়ে সে ওই কফিন দেখে সে কান্নায় ভেঙে পড়ে। দ্য ডেড পার্সন ওয়াজ নট টামকিন, হি ওয়াজ ডিসিভড ওয়ান্স এগেইন ইন দ্যাট ক্যাপিটালিস্টিক সোসাইটি। এবং সে এমন কান্নাকাটি করে, তখন মানুষরা প্রথমে মনে করে যে এই টমি হচ্ছে এই মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন। কিন্তু যখন তার কফিন খুলে ওই মৃত ব্যক্তিকে দেখানো হয়, তখন দেখে যে ওই লোকটি ট্যামকিন না। আর এইটা দেখে টমি আবার এই যে ক্যাপিটালিস্টিক সোসাইটিতে সে আবার কি হয়, ডিসিভড হয়। তাকে টুপি পরানো হয়, বাংলা কথায় যেটা বলা হয়। দ্য টাইটেল অফ দ্য নোভেল ইজ অ্যাকুরেট, অ্যাপ্রোপ্রিয়েট অর অ্যান্ড পারফেক্ট অ্যাজ দ্য সিঙ্গেল ডে অফ টমি ইজ প্রেজেন্টেড। আর এই টাইটেলটি, সিজ দ্য ডে, এটি যথাযথ একটি টাইটেল, যেহেতু এই গল্পটির মধ্যে টমির পুরো একটি দিনের যেই গল্প কাহিনী সেইটা উপস্থাপন করা হয়েছে। টমি ওয়ান্টেড টু মেক দ্য প্রেজেন্ট ডে সাকসেসফুল। টমি তার এই প্রেজেন্ট ডে কে সাকসেসফুল করতে চেয়েছিল। অ্যান্ড অ্যানাউন্সড হিমসেলফ অ্যাজ অ্যান আইডিয়াল আমেরিকান। এবং এই দিনটিকে সে সফল করে নিজেকে একজন আইডিয়াল আমেরিকান হিসেবে ঘোষণা করতে চেয়েছিল। বাট সামওয়ানস লেগস ওয়ার বিহাইন্ড ইন দ্য কম্পিটিশন। কিন্তু যখন কোনো প্রতিযোগিতা হয় তখন দেখা যায় যে কেউ না কেউ পিছিয়েই পড়ে আছে। আর ঠিক টমিও তেমনই একজন যে সবসময় প্রতিযোগিতায় পিছনে পড়ে থাকে। অ্যান্ড টমি ওয়াজ ওয়ান অফ দেম। আর টমি হচ্ছে ওই ব্যক্তিদের মধ্যে একজন যে প্রতিযোগিতায় সবসময় পিছনে পড়ে থাকে।